নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে আমাদের প্রত্যেক দিন যে মক টেস্টগুলো আসছে জিকের উপরে, তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2024 পরীক্ষাকে টার্গেট করে। তো মোট 40টি জিকে প্রশ্ন আমাদের এই ক্লাসের মাধ্যমে থাকবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে সিলেবাস অনুযায়ী পিএসসি ক্লার্কশিপ এক্সামেও 40 নম্বরের জিকে থাকে। তো এই 40 নম্বরের জিকের জন্য তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন না করলে তুমি কিন্তু পারবে না। এখানে সমস্ত বিষয়, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত বিষয় কিন্তু প্রশ্ন আসে। তো সেই সমস্ত টপিকের উপর মাথায় রেখে তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে। তো ডেফিনেটলি ক্লাসটি তোমাদের জন্য খুব খুব হেল্পফুল হবে। বাট তোমাকে কি করতে হবে, প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি দেখতে হবে এবং অবশ্যই নোট ডাউন করতে হবে বিষয়গুলো। এখানে উইথ এক্সপ্লেনেশন ক্লাস করানো হবে, তো তোমার জন্য ক্লাসটি খুব খুব উপকারী হবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো প্রত্যেক দিনের ক্লাসগুলো প্রত্যেক দিন দেখে নেবে, কারণ জমিয়ে রাখলে তুমি কিন্তু আর দেখতে পাবে না। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, গোয়াতে কোন বিদেশি শক্তির আধিপত্য ছিল? ফরাসি, ওলন্দাজ, পর্তুগাজ, ইংরেজ। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, পর্তুগিজ। গোয়াতে কোন বিদেশি শক্তির আধিপত্য ছিল? পর্তুগিজদের। অপশন সি হবে সঠিক অ্যান্সার। এরপরে ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, গোয়াতে প্রথম কাদের আধিপত্য ছিল? পর্তুগিজদের। তাহলে পর্তুগিজ সম্পর্কে আমার মাথায় প্রশ্ন জাগবে। প্রথম পর্তুগিজ হিসেবে ভারতে আসেন ভাস্কো দা গামা। ওকে। পর্তুগিজদের প্রথম বাণিজ্য কুটি কোনটা ছিল? সেটা ছিল কালিকটে। কত সালে? 1500 খ্রিস্টাব্দে। পর্তুগিজদের দ্বিতীয় বাণিজ্য কুটি কোনটি? সেটি হচ্ছে কোচিনে, 1501 খ্রিস্টাব্দে। 1961 সালে পর্তুগিজ শাসিত যে গোয়া, তাকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হয় ও ভারতের অন্তর্ভুক্ত করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, ভারত 1947 সালে বিদেশি আধিপত্যের থেকে মুক্তি পেলেও গোয়া আমাদের অন্যতম রাজ্য কিন্তু বিদেশি আধিপত্যের মধ্যেই ছিল। 1961 সালে সেখানে ইন্ডিয়ান আর্মি ইনভেশনের পর কিন্তু তারা গোয়াকে স্বাধীনতা দেয়, মানে গোয়াকে মুক্ত করে। তো 1961 সালটা মনে রেখো। প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য 19শে ডিসেম্বরকেও কিন্তু গোয়া স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্ন করবে, নিম্নলিখিত কোন রাজ্যটি ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট ছাড়াও আর 19শে ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করে? সঠিক উত্তরটি হবে গোয়া। তো কোয়েশ্চেন যে কোনো ভাবে ফর্ম করতে পারে এখান থেকে, অবশ্যই এক্সপ্লেনেশনের সাহায্যে মনে রেখো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো? হাঙ্গেরি, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, ডেনমার্ক। তো তোমরা যদি ম্যাপটা দেখতে পাচ্ছ তাহলে অবশ্যই বলতে পারবে। সঠিক উত্তরটি হবে আয়তন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল হচ্ছে হাঙ্গেরির মতো। অপশন এ হবে সঠিক উত্তর, হাঙ্গেরির মতো। ওকে, দেখো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং এটা হচ্ছে হাঙ্গেরির ম্যাপ। তো তাদের আয়তন নিয়ারলি কিন্তু কাছাকাছি রয়েছে। আমরা ডিটেলসের সাহায্যে দেখে নেব কত কাছাকাছি। দেখো, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। আর হাঙ্গেরির আয়তন হচ্ছে 93,025 কিলোমিটার। তাহলে মোরললেস কাছাকাছি রয়েছে। ঠিক আছে। ভিয়েতনামের আয়তন অনেক কম, 33,000, অনেকটাই বেশি, 3,31,210 বর্গ কিলোমিটার। সুইজারল্যান্ড 41,285 বর্গ কিলোমিটার। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, মেঘালয়, ত্রিপুরা নাকি নাগাল্যান্ড? তো চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মৌসিনরাম জায়গাটি। এটি হচ্ছে, তোমরা ডান দিকে ম্যাপটা আগে দেখো, আমি বেশিরভাগ ট্রাই করছি জিওগ্রাফির জিনিসগুলোকে ম্যাপের সাহায্যে বোঝানোর। দেখো, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ এবং ইন্ডিয়ার ম্যাপে নর্থ ইস্টে চলে গেলে এখানটায় পাবে তোমরা মেঘালয়। এই যে মেঘালয়ের ম্যাপটাকে তোমাদের হাইলাইট করা আছে, তো মেঘালয়ের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে কি মৌসিনরাম। তাহলে মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত বলেছে? সঠিক উত্তরটি হবে মেঘালয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ডিটেলসে দেখে নাও। পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই চেরাপুঞ্জির মৌসিনরামতে এবং এটা মেঘালয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন মৌলটিকে মেন্ডেলিফ দুষ্ট মৌলরূপে আখ্যা দিয়েছেন? কোন মৌলটিকে দুষ্ট মৌলরূপে আখ্যা দিয়েছেন? সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, বর্তমানে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট স্বীকৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। পর্যায় সারণী ত্রয়ী সূত্র প্রদান করেছিলেন 1817 সালে ডোবে রায়না। দেখো, তোমাদের এখানে যে পয়েন্টগুলো আমি দেব সেগুলো হচ্ছে যেগুলো পরীক্ষায় আসার মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই পয়েন্টগুলো তোমাদের প্রোভাইড করা হবে প্রত্যেকটি প্রশ্নের পেছনে, যেগুলো দরকার আছে। নেক্সট, পর্যায় সারণীর অষ্টক সূত্র প্রদান করেছিলেন নিউল্যান্ডস 1864 সালে। পর্যায় সারণী প্রদান করেছিলেন 1869 সালে মেন্ডেলিফ। মেন্ডেলিফ পুরনো পর্যায় সারণীতে মৌলের সংখ্যা 63
এবং আধুনিক পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী রয়েছে 7টি। পর্যায় ও 18টি শ্রেণী, 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে, ঠিক আছে, 7টি পর্যায় 18টি শ্রেণী। পর্যায় সারণীর অসম্পূর্ণ পর্যায় বলা হয় সপ্তম পর্যায়কে। পর্যায় সারণীর অতি দীর্ঘ পর্যায় বলা হয় ষষ্ঠ পর্যায়কে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি বিশেষ ঘোষণা এখানে করে দিই। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে স্পেশাল প্র্যাকটিস সেট। হ্যাঁ, শুধুমাত্র ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রচুর অ্যানালাইসিস করে তোমাদের এই মক টেস্টটি তৈরি করা হয়েছে। এই পিএসসি ক্লার্কশিপ স্পেশাল প্র্যাকটিস সেটের মাধ্যমে কি পাবে দেখো, তোমরা 50টি প্র্যাকটিস সেট পাবে, যার মধ্যে 10টি ফুল লেন্থ মক টেস্ট মানে 1000 কোয়েশ্চেন্স এবং 40টি স্পিড টেস্ট। এই 40টি স্পিড টেস্ট কিরকম স্যার? ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি। ইংরেজির সব থেকে বড় চমক, এখানে 1600+ ভোক্যাব রয়েছে এবং সব থেকে ভালো বিষয়, এই মুহূর্তে এটার উপরে 70% অফ চলছে। 70% ডিসকাউন্টে তুমি মাত্র 99 রুপিসের বিনিময়ে বাড়িতে বসে সাথে সাথেই পেমেন্ট করে স্ক্রিনশট করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে নাও, তাহলে কিন্তু তোমরা এটি সাথে সাথে পেয়ে যাবে। জাস্ট তোমাদের কি করতে হবে, ওএমআর শিট ডাউনলোড করে আমাদের দেওয়া আছে এখানে ওএমআর শিট, সেই ওএমআর শিটটি প্রিন্ট আউট করে নিয়ে আসবে এবং প্রত্যেকটি মক ধরে ধরে দিবে, অ্যান্সার কি প্রোভাইড করা রয়েছে, জাস্ট তোমাদের মক টেস্ট দিতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আর এই টাইপের হয়তো এই ধরনের প্রশ্নগুলো ডিরেক্টলি কমন আসবে, এটুকু তোমাদের অ্যাসিউরিটি আমি দিচ্ছি, ঠিক আছে? তো আশা করবো প্রত্যেকে বুঝে গিয়েছো। এখনো সময় রয়েছে, পরীক্ষার আগের দিন প্রিপারেশন শুরু না করে আজ থেকে শুরু করো, কারণ সেটাই তোমার কিন্তু প্রস্তুতির পথকে অনেকটা মজবুত করবে। এখন থেকে তুমি যদি আমাদের এই মক টেস্টটা দাও, আমাদের ক্লাস দেখো, তোমার যদি বেসিক ম্যাথ ইংলিশ ক্লিয়ার থাকে, তাহলে তুমি যদি প্র্যাকটিস করো না, ডেফিনেটলি তুমি কিন্তু 80+ কোর্স করবে। তোমাদের একটা ভিডিও আমি নিয়ে আসবো, ক্লার্কশিপ পরীক্ষাতে কত পেতে গেলে প্রত্যেকটি মানে ক্যাটাগরি ওয়াইজ একটা সেভস করে তুমি থাকবে, তাই তো? কারণ পিএসসি ক্লার্কশিপের মেন্স এবং ক্লার্কশিপের প্রিলিমস এক্সাম বেসিসে যে তোমাদের হয়, সেই প্যাটার্নটা আমি বলে দেবো পুরো ভালো করে। তো যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাও, ওকে? চলো নেক্সট প্রশ্নে আমরা ফিরে যাই। বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5, 7, 8, 10। চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, 5টি, ওকে? আচ্ছা, ইউএন সিকিউরিটি কাউন্সিল 15 সদস্য সমন্বয়ে গঠিত, মানে টোটাল 15টি সদস্য কান্ট্রি রয়েছে এখানে। 5 জন হচ্ছে স্থায়ী মেম্বার এবং 10 জন হচ্ছে অস্থায়ী মেম্বার, 10টি কান্ট্রি। তোমাদের দেখবে এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে বহুবার আসে। 5টি স্থায়ী সদস্য দেশ কোনগুলো? চীন, ফ্রান্স, রাশিয়া, ফেডারেশন এবং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মানে তোমরা মনে রাখবে ইউএস, ইউকে, চীন, ফ্রান্স, রাশিয়া, ওকে? বিশ্বের তাবড় দেশগুলো। এবং 10টি অস্থায়ী দেশ রয়েছে। সিকিউরিটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট, দেখবে ইউএন বিভিন্ন অর্গানাইজেশন হেডকোয়ার্টার জিজ্ঞেস করে, নিউ ইয়র্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে? এইভাবে করতে হবে। ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের? যদি ভালো লাগছে এক্ষুনি একটা লাইক করো, কারণ আমি দেখেছি ক্লাসের ভিউজ হলেও কেউ লাইক করো না, কেন? কি জানি টাকা লাগে নাকি? অবশ্যই একটু লাইক করো এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো, তাহলে সমস্ত আপডেট তুমি পেয়ে যাবে। অনেক অনেক প্রশ্ন রয়েছে, এখন 40টি কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন রয়েছে সমস্ত বিষয় থেকে। দেখো নেক্সট কোশ্চেন, সম্প্রতি অনুরা কুমারা দিশানায়েক কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর রোল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে 15 থেকে 16টি কোশ্চেন, ঠিক আছে? 15 to 16 কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। তো অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে, অনুরা কুমারা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে স্যার শ্রীলঙ্কার মুখ্যমন্ত্রী কে রয়েছেন, প্রধানমন্ত্রী কে রয়েছেন? শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার রয়েছেন এই মুহূর্তে কে? হরিণী অমরা সুরিয়া, ওকে? চলো নেক্সট, ভারতে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয় কোন তারিখে? ভারতে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয় 22শে জুলাই, একদমই না, 24শে জুলাই। অপশন বি হবে সঠিক অ্যান্সার তোমার জন্য। 24শে জুলাই ভারতে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয়। যাব আমরা পরবর্তী কোশ্চেনে। পল কুগমে কোন দেশের চতুর্থবারের জন্য পুনরায় রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা দেখবে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট বলে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মানে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, জানুয়ারি 2024 থেকে একদম রিসেন্ট ডেট পর্যন্ত, সেই ভিডিওটা একবার পারলে দেখে নিও, ঠিক আছে? তো পল কুগমে কোন দেশের চতুর্থবারের জন্য পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের রুয়ান্ডা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডান দিকে মানচিত্রে দেখো আফ্রিকান কান্ট্রি রুয়ান্ডা কোথায় অবস্থিত? দেখো এই জায়গাটায় রয়েছে রুয়ান্ডা, ঠিক আছে? আর এটা তো ম্যাডাগাস্কার, ওকে? চলো নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা যাব। রুয়ান্ডার রাজধানী হচ্ছে কিগালি। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?
চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে মামুদ শাহ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা অনেক কিছু ইনফরমেশন এখান থেকে দেখার চেষ্টা করব। দেখো, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে? সিরাজ উদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা, স্বাধীন সুলতান বলেছে, দ্যাটস ওয়াই মাহমুদ শাহ হয়ে গেছে সঠিক উত্তর। স্বাধীন নবাব বললে কি হতো? সিরাজ উদ্দৌলা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। তরায়নের যুদ্ধ মোহাম্মদ ঘড়ি এবং নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? অর্থাৎ তরায়নের যুদ্ধটি মোহাম্মদ ঘড়ি ও কার মধ্যে সংঘটিত হয়? সঠিক উত্তরটা হবে পৃথ্বীরাজ চৌহান, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে যদি আমরা দেখার চেষ্টা করি অনেক ইনফরমেশন পাবে, যেরকম 1191 খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধ সংঘটিত হয় মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। কবে বললাম? 1191 খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধ কার মধ্যে বললাম? মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এই যুদ্ধে জয়লাভ করে কে? পৃথ্বীরাজ চৌহান। এবং তরায়নের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যেই। মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। তাহলে প্রথমটাই পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করলেও দ্বিতীয়টাই জয়লাভ করতে পারেনি, পরাজিত হয়ে যায়। এবং পানিপথের প্রথম যুদ্ধ এটাও পরীক্ষাতে আসে 1526 খ্রিস্টাব্দে, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, বাবর যেখানে জয়লাভ করে। খানুয়ার যুদ্ধ কত সালে হয়? 1527 খ্রিস্টাব্দে, বাবর এবং মেবারের রানা সঙ্গের মধ্যে, বাবর জয়লাভ করে এখানে। ঘরঘরার যুদ্ধ হয় 1529 খ্রিস্টাব্দে, বাবর এবং সুলতান মাহমুদের মধ্যে, বাবর জয়লাভ করে। বাবর তিনটেতে জয়লাভ করেছিল। বাবর সম্পর্কে তিনটে যুদ্ধ মনে রাখো, একটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ 1526, খানোয়ার যুদ্ধ 1527, ঘরঘরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দ। ওকে, চলো নেক্সট। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে আকবর জয়লাভ করে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হলদিঘাটের যুদ্ধ কত সালে হয় ডাইরেক্ট তোমাকে কোশ্চেন করবেই করবে এবং বিগত বছরে করেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। এক্স এবং স্পেস এক্স এর কোম্পানির সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এক্স মানে প্রত্যেকে জানো, এক্স মানে তোমাদের এক্স নয়, এক্স মানে এখানে হচ্ছে কি? এক্স মানে এখানে টুইটার, যে টুইটার ছিল সেই টুইটারের নতুন নাম হয়েছে এক্স, যার মালিক কে? ইলন মাস্ক। এবং স্পেস এক্স কোম্পানির মালিকও ইলন মাস্ক, তোমরা প্রত্যেকেই জানো। যাদের সদর দপ্তর কোথায় অবস্থিত জিজ্ঞেস করেছে। দেখো, রিসেন্টলি মিসলেনিয়াস পরীক্ষায় আসা একটা প্রশ্ন তোমরা দেখেছো, অনেক হেডকোয়ার্টার রয়েছে বাট দিয়েছে কাকে? অ্যামাজনকে। অ্যামাজনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে আমি সেটা বলে দেবো। তো এখানে স্পেস এবং স্পেস এক্স এবং এক্স এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, খুব ভালোভাবে মনে রাখবে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছিল তাই দিয়েছি। আর স্পেস এবং স্পেস এক্স এবং এক্স এর যে কোম্পানির হেডকোয়ার্টার রয়েছে ক্যালিফোর্নিয়া, সেইখান থেকে সরে গিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? টেক্সাসে। দ্যাটস ওয়াই ইটস আ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর কারেন্ট অ্যাফেয়ার্স পার্সপেক্টিভ। এবং তোমাদের এখানে যে প্রশ্নটা করেছিল অ্যামাজনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সিয়াটেল, ওয়াশিংটন, ইউনাইটেড স্টেটে অবস্থিত। এই সিটেল বা সিয়াটেল হোয়াট এভার এই নামটা দিয়ে কিন্তু অপশনে ছিল, তো অবশ্যই মনে রেখো এগুলো। চলো নেক্সট প্রশ্ন। কার রাজত্বকালে ভারতের প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেন? কার রাজত্বকালে ভারতের প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেন? সঠিক উত্তরটি হবে জাহাঙ্গীরের রাজত্বকালে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখবো 1609 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি চাইতে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন। 1613 সালে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি স্থায়ী কারখানা স্থাপিত হয়। পশ্চিমবঙ্গের হুগলিতে ইংরেজরা প্রথম তাদের বাণিজ্য কুটি স্থাপন করেছিল। পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল শ্রীরামপুর এবং হুগলিতে। এগুলো বিগত বছরে আসা প্রশ্ন, অবশ্যই ইম্পর্টেন্ট, প্রত্যেকে ট্রাই করবে খাতায় নোট করার। এখনো 1 মাস সময় রয়েছে, তুমি যদি প্রত্যেকটি ক্লাস দেখো আধ ঘন্টার মধ্যে এবং আধ ঘন্টার মধ্যে ফেয়ারলি নোট ডাউন করো, তাহলে তোমার কি হবে? এগুলো রিভিশনের ক্ষেত্রে কুইকলি সুবিধা হবে। চলো নেক্সট প্রশ্ন। ডাব্লিউটিও এর প্রথম নাম কি ছিল? তো ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার প্রথম দিকে নাম ছিল গ্যাট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখে নেবো। দেখো, গ্যাট, গ্যাট মানে হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, গ্যাটের ফুল ফর্ম। এটা এস্টাবলিশ হয় 30 অক্টোবর 1947 সালে। গ্যাটের হেডকোয়ার্টার রয়েছে কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। আচ্ছা, ডাব্লিউটিও এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1995 সালে 1 জানুয়ারি। ওকে, চলো নেক্সট। অযোধ্যায় মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বাহাদুর শাহ, লক্ষ্মীবাই, তাঁতিয়া টুপি, বেগম হজরত মহল। সম্ভবত এই প্রশ্নটা তোমাদের আগের দিনও করিয়েছি, তাই না? বেগম হজরত মহল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি হবে সঠিক উত্তর। বাট ডিটেলস দেখলে তুমি বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেল আমাদের কি রয়েছে। দেখো, 1857 সালের মহাবিদ্রোহের সাথে যুক্ত বিখ্যাত নেতৃত্বের যদি লিস্ট দেখো না, এইখান থেকে তোমাদের একটি কোশ্চেন আসবে। তো প্রত্যেকে ভালো করে লিস্টটা আমার সাথে দেখে নাও একবার। ব্যারাকপুরে মঙ্গল পান্ডে, দিল্লিতে বাহাদুর শাহ দ্বিতীয় এবং জেনারেল বকত খান, লখনৌতে বেগম হজরত মহল, বিরজিস কাদির এবং আহমদুল্লাহ, কানপুরে নানা সাহেব তাঁতিয়া টুপি আজমুল্লাহ খান, বিহারে কুনওয়ার সিং এবং অমর সিং, এলাহাবাদে এবং বেনারসে মৌলভী লিয়াকত আলী এবং ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ, গোয়ালিয়র এবং কানপুরে তাঁতিয়া টুপি। খুব ভালো করে প্রত্যেকে মনে রাখবে, প্রত্যেকেই মনে রাখবে, আমি তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট করবো। আর ভিডিও ভালো লাগলে, ক্লাস ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবে, এটা যেন বলতে না হয় তোমাদেরকে। চলো নেক্সট কোশ্চেন। তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? সঠিক উত্তরটা হবে তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে?
সঠিক উত্তরটি হবে তরাই, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখবো তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে জলাভূমি। তিস্তার পূর্ব দিকে ডুয়ার্স নামে পরিচিত। ডুয়ার্স হচ্ছে ভুটান হিমালয়ের প্রবেশদ্বার। ওকে, চলো নেক্সট। কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি হবে আমার সঠিক উত্তর। যদি আমরা ডিটেলসে দেখি, কর্কটক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এইখান থেকেও তোমাদের এমসিকিউ ক্রিয়েট করে, কোটি রাজ্যের উপর দিয়ে গেছে, 8টি রাজ্য। রাজ্যগুলোর নাম মনে রেখো, কারণ এলিমিনেট করতে দিতে পারে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং ত্রিপুরা হয়ে যাবে সঠিক। ওকে, চলো নেক্সট। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? হিমালয় পর্বত, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, শিবালিক পর্বত নাকি আরাবল্লী পর্বত? তো প্রাচীনতম শিলা দিয়ে গঠিত সঠিক উত্তরটা হয়ে যাবে আরাবল্লী পর্বত, প্রাচীনতম পর্বত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখবো এখানটায়। দেখো, আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে নবীনতম ভঙ্গিল পর্বতের নাম কি, সোজা উত্তর হিমালয়। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের শিখর উচ্চতা কি? গুরু শিখর। এটা শিখর বলা আছে, এটা গুরু শিখর হবে, প্রত্যেকে লিখে নাও। 1722 মিটার। আরাবল্লী পর্বতে অবস্থিত গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লিতে। ঠিক আছে, আরাবল্লীতে লাল মাটি বা রেড সোয়েল রয়েছে। প্রোটোজোয়িক যুগে আরাবল্লী রেঞ্জ গঠিত হয় কোন যুগে? প্রোটোজোয়িক যুগে। আরাবল্লী পর্বতমালা মূলত মার্বেল, গিনিস এবং সিস্টের মতো রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এতে পাললিক শিলাও রয়েছে, আগ্নেয় শিলা কিন্তু নেই। আরাবল্লী রেঞ্জের আভিধানিক অর্থ কি? শৃঙ্গের রেখা। ঠিক আছে, মনে রেখো প্রত্যেকে। চলো নেক্সট। পৃথিবীতে আয়তনের দিক থেকে ভারতের স্থান কত? আয়তনের দিক থেকে ভারতের স্থান হচ্ছে সপ্তম, অপশন ডি হবে সঠিক উত্তর। যাব নেক্সট, আমরা ডিটেলসে দেখে নেবো। এখানটায় তোমাদের আমি দিয়েছি, আমাদের একটা জিওগ্রাফির জিস্ট রয়েছে, সেইখান থেকে দেখো অবস্থান। ভারত হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত একটি দেশ। আয়তনে পৃথিবীর মোট আয়তনের 2.42% রয়েছে, যার আয়তন কত? 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে ভারতের র্যাঙ্ক সপ্তম। ওকে, এটা তোমাদের কোশ্চেন হলো। আচ্ছা, যদি আমরা দেখি যে বিস্তার, অক্ষাংশগত বিস্তার কত? 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, এবং দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত। ভারতের পূর্ব পশ্চিম সময়ের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা 56 মিনিট বা প্রায় 2 ঘন্টা অনেক সময় দেওয়া থাকে। ভারতের পূর্বতম ও পশ্চিমতম দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে 29 ডিগ্রি বা 30 ডিগ্রি অনেক জায়গায় পেয়ে যাবে। উত্তর দক্ষিণে বিস্তার 3214 কিলোমিটার, পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার। কর্কটক্রান্তি রেখা মোট 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে, লিস্টগুলো তোমাদের দিয়ে দিয়েছি। চলো নেক্সট। ভারতের কয়লা প্রধানত কি জাতীয়? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি পিট? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের কয়লা মানেই কি হবে? বিটুমিনাস জাতীয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেশিরভাগটা। চলো নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা দেখবো আমরা ডিটেলসটা। এখানে দেখো অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইট এখানে 86 to 97% কার্বন থাকে এবং সাধারণত সর্বোচ্চ পরিমাণে থাকে। ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় রয়েছে? দামোদর অববাহিকায়। এটা দেখো WBPSI 2021 আসা কোশ্চেন। কয়লা উৎপাদন এবং সঞ্চয়ের ক্ষেত্রে ভারতের ঝাড়খণ্ড রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। ওকে, চলো নেক্সট। মিনামাটা রোগটি কোন দূষণের জন্য হয়? মিনামাটা রোগটি তোমাদের জেনারেল সায়েন্স থেকেও কোশ্চেন, সঠিক উত্তরটা হবে পারদ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ইটাই ক্যাডমিয়ামের জন্য হয়, ব্লু বেবি সিনড্রোম নাইট্রেটের জন্য হয়। এই যে মিনামাটা বললাম পারদ, ইটাই ক্যাডমিয়াম, ব্লু বেবি সিনড্রোম নাইট্রেট, এই তিনটে রোগ অবশ্যই মনে রাখো, একটা হয়তো কমন পেয়ে যেতে পারো। নেক্সট, ভিনিগারের রাসায়নিক সংকেত কোনটি? ভিনিগারের রাসায়নিক সংকেত সোজা উত্তর একদম মুখস্থ করে দাও প্রত্যেকে, খাতায় লিখে নাও বারবার, CH3COOH। এখানে কিছু গ্যাস মানে গ্যাসের বা কিছু রাসায়নিক দ্রব্য, সেগুলো হচ্ছে রাসায়নিক নাম দিয়েছে এবং সংকেত দিয়েছে, দেখে নাও। মার্স গ্যাস বলা হয় মার্স গ্যাস, মিথেন গ্যাস, এবং CH4 হচ্ছে সংকেত, পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইড, CaO। আচ্ছা, ব্রিমস্টোন বলা হয় সালফারকে, সালফার মানে ব্রিমস্টোনের রাসায়নিক নাম সালফার, এবং SH হচ্ছে এর সংকেত। আচ্ছা, কস্টিক সোডাটা এখানে মনে রেখো, কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH বলা হয় যার রাসায়নিক সংকেত, এবং শুষ্ক বরফ ড্রাই আইস বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় CO2 যার হচ্ছে রাসায়নিক সংকেত। ওকে, চলো নেক্সট। আচ্ছা, যারা নোটের ব্যাপারে বলছো, মানে আমাদের PSC ক্লাসিপের জন্য বিভিন্ন নোট রয়েছে তো, স্ট্যাটিক জিকে সাজেশন, কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, বা তোমাদের যে মক টেস্ট দেখালাম, তার জন্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিও, ঠিক আছে? চলো নেক্সট। পোলিও রোগ নিচের কোনটির প্রভাবে হয়? পোলিও রোগ হয়ে থাকে ভাইরাসের প্রভাবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে?
ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য। লোকসভার সদস্য না হয়েও কে লোকসভায় অংশগ্রহণ নিতে পারে কিন্তু ভোট দিতে পারেন না? সঠিক উত্তরটি হবে তোমাদের জন্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? তো দুটি অধিবেশনের মধ্যে সংসদে ব্যবধান হতে পারে 6 মাসের। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পলিটি থেকে কোশ্চেন, ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেন দেখো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত? তো এটি জওহরলাল নেহরু মস্তিষ্ক প্রসূত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর হয়? এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। হ্যারোড ডমার মডেল। দ্বিতীয়টা হচ্ছিল নেহরু মহলানবিস মডেলের উপর ডিপেন্ড করে। নেক্সট, রজার ফেডেরার কোন দেশের নাগরিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দাও প্রত্যেকে। রজার ফেডেরার সুইজারল্যান্ডের নাগরিক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো রজার ফেডেরার একজন পেশাদার টেনিস খেলোয়াড়, তিনি সুইজারল্যান্ডের নাগরিক। এবং রাফায়েল নাদাল হচ্ছে স্পেনিশ টেনিস খেলোয়াড়। ওকে, স্পেনিশের টেনিস খেলোয়াড়। চলো নেক্সট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটা হবে জেনেভাতে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখবো এটি প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 এবং 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। 2024-এও পালন করা হয়েছে এবং এইবারের থিমটা ছিল মাই হেলথ মাই রাইট। প্রত্যেকে মনে রেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3টে কোশ্চেন এই প্রশ্নের মাধ্যমে জানলে একটা কোশ্চেন আসবেই, কারণ টিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে মানে যে কোশ্চেন মেলানো থাকে না, সেইখানে একটা প্রশ্ন এসেছিল এই 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়, এটা কিন্তু জানতে হতো তোমাকে। চলো নেক্সট। নিচের কোন জোড়াটি সঠিক? প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উপরের সবগুলি। তো সঠিক উত্তর কোনটা হবে? উপরের সবগুলি। দেখো প্রথম নোবেল পুরস্কার পান মানে এখানে ভারতের দিক থেকে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম আইসিএস মানে সত্যেন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবগুলোই ঠিক হবে, উপরের সবগুলোই ঠিক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? সঠিক উত্তরটি হবে ডান্ডিয়া হচ্ছে গুজরাটের বিখ্যাত নাচ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখে নেব বিভিন্ন রাজ্যের নাচগুলো। পাঞ্জাবের নাচ হচ্ছে ভাংড়া, ডাফ, লুড্ডি, ঝুমার, জাগো, ধামাল। ভাংড়াটা পরীক্ষাতে আসে। তামিলনাড়ুর ভরতনাট্যম, বাম্বার ডান্স, কারাকাট্টম, কাবাদি আট্টম, দেবরাত্তম, কোলাট্টম এবং কাজিয়াত্তম। ঠিক আছে, তো অবশ্যই এগুলো মনে রেখো। চলো নেক্সট। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তোমরা প্রত্যেকে বলো স্যার এটা আবার কি? এটা তো আসামে অবস্থিত, আমরা জানি প্রত্যেকে। বাট এখানে কোশ্চেনটা দেখো, দীপু, জোরহাট, সিমোসা, তেজপুর, 4টে জায়গার নাম দেওয়া হয়েছে, বলতে হবে তোমাকে। সঠিক উত্তর হবে আসামের জোরহাটে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তো এতটা ডিটেলসেও তোমাকে কোশ্চেন করলে ফাঁসাতে পারবে না, কারণ তুমি আমার ক্লাস দেখছো জিকেতে। ওকে, চলো নেক্সট। ডিটেলসে দেখে নাও, দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। এটি হচ্ছে হাঙ্গুল হরিণের জন্য বিখ্যাত। নন্দা দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। দুধওয়া জাতীয় উদ্যান একমাত্র জাতীয় উদ্যান উত্তরপ্রদেশের। বান্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। দেখো তোমাদের পরীক্ষাতে এইগুলোই বেশি রিপিট হয়, তার জন্যই দেওয়া। নেক্সট, কাকে আধুনিক ভারতের জনক বলা হয়? আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? মনে রেখো, সংবাদ কৌমাদির লেখক। সংবাদ কৌমাদি কার লেখা? রাজা রামমোহন রায়ের লেখা। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? দ্বিতীয় আকবর। প্রত্যেকে এইভাবে মনে রেখো। মিরাতুল আকবর কার লেখা? রাজা রামমোহন রায়ের। বর্তমান ভারত পরিব্রাজক কার লেখা? স্বামী বিবেকানন্দের। ওকে, চলো নেক্সট। সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকেই জানো, উড়িষ্যা রাজ্যে। এত সহজ কোশ্চেন হবে না, তবে ডিটেলসে জানতে হবে। ডিটেলসে জানলেই তুমি কঠিন কোশ্চেন করতে পারবে। কোণার্কের সূর্য মন্দির কোন রাজবংশের রাজা তৈরি করে? বলতে হবে। উত্তরটি হবে গঙ্গা রাজবংশের রাজা। কত সালে তৈরি হয়? 1250 খ্রিস্টাব্দে। কে করেছিল? প্রথম নরসিংহদেব। এই মন্দিরটি হিন্দু দেবতা সূর্যকে উৎসর্গ করে করা হয়েছে। ঠিক আছে, আর কিছু এখানে জানার দরকার নেই। এটি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 1984 সালে তকমা পায়। এটা কিন্তু জেনে নাও। চলো নেক্সট। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ধূপগড়, গুরু শিখর, পরেশনাথ, নকরেক। সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে পরেশনাথ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পরেশনাথ। ওকে, আচ্ছা ডিটেলস এখানটা দেখে নাও প্রত্যেকে একটু। বিভিন্ন শৃঙ্গ দেখো, পরেশনাথ পাহাড় হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত পাহাড়ের একটি শ্রেণী। মোস্ট ইম্পর্টেন্ট, কোন জেলায় অবস্থিত এটাও কিন্তু জানতে হবে। ঝাড়খণ্ডের গিরিডি জেলায়। সর্বোচ্চ শিখর 1370 মিটার। সাঁওতালরা একে মারাংবুরু বলেও ডেকে থাকেন, দেবতার পাহাড় হিসাবে। তারা বৈশাখ মাসে পূর্ণিমার দিনে একটি শিকার উৎসব পালন করে, হান্টিং ফেস্টিভ্যালস। মাউন্ট ধূপগড় হচ্ছে মহাদেব পাহাড়ে সাতপুরা রেঞ্জে অবস্থিত মধ্যপ্রদেশে। পাঁচমারি হিল স্টেশনটি এখানে অবস্থিত। পাঁচমারি হচ্ছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হোশাঙ্গাবাদ জেলা অবস্থিত একটি হিল স্টেশন। নেক্সট, টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? মোস্ট ইম্পর্টেন্ট। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে তারা কুইজের মাধ্যমে এই প্রশ্নটি ডেফিনেটলি দেখেছো, তাই অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপটা যুক্ত হবে।
ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো টুথব্রাশ হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? ভুটানের জাতীয় খেলা, অপশন এ হবে সঠিক উত্তর। তীরন্দাজি ভুটানের, তাই তো? ঠিক বললাম তো? একদম ভুটান সম্পর্কে ডিটেলস দেখে নাও। ভুটানের রাজধানী থিম্পু, ভুটানের সরকারি ভাষা জংখা, ভুটানের রাজা জিগমি খেসর নামগেল ওয়াংচু, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়, নেপালের রাষ্ট্রপতি হচ্ছেন রামচন্দ্র পটেল। এটা মনে রেখো, কারণ রিসেন্ট তোমাদের আপডেট এসছে কারেন্ট অ্যাফেয়ার্সে। নেক্সট, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত বলতে পারবে? ম্যারাথন দৌড় 26 মাইল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে দেখে নাও কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। ম্যারাথন দৌড়ের দূরত্ব 26 মাইল 385 গজ। ফিফা অনুযায়ী ফুটবল একটি গোল পোস্টের যে উচ্চতা সেটা কত হওয়া উচিত বা হয়? 8 ফুট হয়ে থাকে। আচ্ছা, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত হয় জানো? 22 ইয়ার্ড বা 20.12 মিটার। ওকে, 22 গজ বা 20.1212 মিটার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে, এটি সাহিত্যে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। ডিটেলসে আমরা দেখে নেব জ্ঞানপীঠ পুরস্কার থেকে অনেকগুলো কোশ্চেন হয়। দেখো, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপককে জি শঙ্কর কুরুপ, অবশ্যই ইম্পর্টেন্ট। আশাপূর্ণা দেবী প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন, তার লেখা প্রথম প্রতিশ্রুতির জন্য। তোমাকে কোশ্চেনটা এইভাবেও করতে পারে, প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী তার কোন লেখার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? এটাও দিতে পারে, প্রথম প্রতিশ্রুতি। কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী? 1976 সালে, এটাও দিতে পারে। তো প্রত্যেকে মনে রেখো। 57তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপককে? দামোদর মাউজো। 58তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপককে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। সম্পূরণ সিং কালরার, জনপ্রিয় হবে গুলজার নামে পরিচিত যিনি, সম্পূরণ সিং কালরার গুলজার। হিন্দি সিনেমায় তার অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয়েছে এবং রাম ভদ্রাচার্যকেও দেওয়া হয়েছে। সুমিত্রানন্দন পন্ত প্রথম হিন্দি লেখক যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান হিন্দিতে। নেক্সট, সম্প্রতি কোন দেশ ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবির নতুন সদস্য হয়েছে? সঠিক উত্তরটি হবে আলজেরিয়া, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলস আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেনটি। দেখো, আলজেরিয়া সম্প্রতি ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য হয়েছে। আনুষ্ঠানিকভাবে 2024 সালে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ এই মাসে, চলতি মাসে সদস্যপদ লাভ করেছে। সেপ্টেম্বর মানে বিগত মাসে। আচ্ছা, আলজেরিয়ার আগে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে, মিশরের মতো দেশগুলি এনডিবিতে যোগদান করে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য কারা? যারা একটা মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্টাল ব্যাংক, এবং এগুলো হচ্ছে ব্রিক্সের দেশগুলো রয়েছে, রাশিয়া, চীন, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, চলো নেক্সট। সম্প্রতি লোই ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স রিপোর্ট 2024-এ ভারতের স্থান কত? মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট অ্যান্ড ইন্ডাইসেস। সঠিক উত্তর হবে অপশন বি, তৃতীয় স্থানে রয়েছে লোই ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত পাওয়ার ইন্ডেক্স। এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান তৃতীয়, জাপানকে টপকে গিয়েছে ভারত এবারে। আচ্ছা, বিগত ক্লাসে একটা বলেছিলাম তোমাদের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স জিআইআই, ভারতের র্যাঙ্ক কত? তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, আমি যেন একজনেরও হোমওয়ার্ক না মানে বাদ না যায়, এটা যেন চাই। প্রত্যেকে ক্লাস দেখছো, প্রত্যেকে ট্রাই করবে অ্যান্সারটি দেওয়ার। দরকার পড়লে তুমি আগের দিনে ক্লাসটা দেখে নাও। কোথায় পাবে ক্লাস? প্লেলিস্ট আকারে ইউটিউব চ্যানেলে আমাদের রয়েছে, দেখে নাও। ওকে, আচ্ছা নেক্সট দেখো, সম্প্রতি রাশিয়া ও চীন কোন জলাশয়ে ওসিয়ান 24 নৌ মহড়া শুরু করছে? তো এটি জাপান সাগর হবে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের ক্লাস। তোমাদের জন্য ছোট্ট আরেকটি ঘোষণা, পিএসসি ক্লাসিক পরীক্ষাকে টার্গেট করে আমাদের কমপ্লিট স্ট্যাটিক জিকে, হ্যান্ড রিটেন নোটস এবং অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের রয়েছে, বিসিএস পরীক্ষা থেকে শুরু করে পিএসসি ক্লাসিক, রেলওয়ে, এসএসসি সমস্ত এক্সাম। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক রয়েছে এবং জিকে সাজেশন কিং, জিকে সাজেশনের উপরে তোমাদের 1550 প্লাস এমসিকিউ, 5000 ওয়ান লাইনার রয়েছে। এই তিনটে বই এবং তোমাদের যে মক টেস্টটা বললাম, অবশ্যই প্রত্যেকেই ইতিমধ্যে সংগ্রহ করে নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের রয়েছে ইংলিশের উপর কমপ্লিট হ্যান্ড রিটেন, গ্রামারের উপর নোটবুক। ওকে, তো যারা নিতে আগ্রহী হোয়াটসঅ্যাপ করো। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।